আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, আপনি জানেন যে তেল নিয়ে একটা ক্রাইসিস গত কয়েকদিন ধরে চলছে। মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটছে, ইরানের যুদ্ধ এবং এটা নিয়ে হরমুজ প্রণালী, এই সমস্ত নানা ঘটনা তো আছে এবং সারা দুনিয়াতেই তেলের একটা ক্রাইসিস মুহূর্তে হচ্ছে। এই ক্রাইসিসের ঢেউ আমাদের এখানেও আসছে, কিন্তু সরকার বারবার বলছে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই। আজকেও এই কিছুক্ষণ আগেও আমি একটা খবর দেখলাম যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টা জাহাজকে ইরান অতিক্রমের অনুমতি দিয়েছে। তো এগুলোতে সবই ইতিবাচক দিক, এবং সরকার নিজেও বলছে আমার এখানে তেলের কোনো সংকট নাই এবং তেলের দামও সরকার বাড়াচ্ছে না। এই অবস্থায়ও আপনার পাম্পগুলোর সামনে ভিড় কেন, এবং এই সংকট কি কৃত্রিম কিনা, কাদের তৈরি? আপনি এই সমাধান কি খুঁজেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আগে জানতে হবে যে আমাদের এখানে গ্যাস যে তৈরি হয়, উৎপাদন হয়, এই গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে অকটেন এবং পেট্রোল কিন্তু আমরা যা পাই, তাতে করে আমাদের চাহিদা মিটে যায়। আমাদের সংকটটা হচ্ছে, ধরেন, গ্যাসে গ্যাসে নাই। গ্যাসে সিএনজি চালিত যে গাড়ি, যে জ্যাম লাগে, যে লাইন লাগে, সেই লাইনে তারা তেল নিচ্ছে। ডিজেল ডিজেলটা আমরা ইম্পোর্ট করি, টোটাল যে তেল ইম্পোর্ট করি তার 85% ইম্পোর্ট করতে হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে অকটেন এবং তেল, এটা খেয়াল করেন, কার থেকে জিপ পর্যন্ত, অর্থাৎ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা এই তেল ব্যবহার করে। যার ফলে আপনি এই তেলটা যখনই রেশনিং করেছেন, তখনই কিন্তু হিউম্যান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ক্রাইসিসটা ওখানেই শুরু হয়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়েছে, এই তেল পাওয়া যাবে না, হরমুজ প্রণালীর তেল বন্ধ হয়ে গেছে, সুতরাং তেল আসবে না, তেল সংকট। সব গোল্ড স্টক শুরু করেছে। এবং এমনও হয়েছে যে আপনার ওই পেট্রোল পাম্প, অনেক পেট্রোল পাম্প তেল করে ফেলেছে। আবার অনেকে, ধরেন, তেল নেওয়ার সময় একবার নিয়ে আর গেছে, লাইন দিতে আবার গেছে। এবং তেল আপনার, এও শোনা যায় যে তেল অনেক জায়গায় তো আপনার তেল উদ্ধারও করেছে, স্টক তেল, ড্রামে ভর্তি তেল। আবার অনেকে, ধরেন, মোটরসাইকেলে তেল নিল, তেল নিয়ে আবার ঘুরে যায়, লাইন দিল, ওই ট্রিপ মেরে পয়সা কামানোর সাইটে ওই তেল ব্ল্যাকে বেচে দিল। এবং অনেকেই, এটা হলো ওই কাঁচা বাজারের মার্কেটের মতো হয়ে গেছে। মানে সব জায়গায় একটা ক্রাইসিস। ইন্টারনেটের যুগ। ধরেন, একটা পেট্রোল পাম্প তেল স্টক করে ফেলছে, বললো যে তেল নাই, তেল নাই, পঞ্চগড়ে গিয়ে তেল সেও বন্ধ করে দিল। এই যে ক্রাইসিস, এটাকে বলা হয় যে, আবার অনেকে বলে যে তেল পেট্রোল পাম্পে এটা সিন্ডিকেট করেছে। আমার কাছে মনে হয় না। এখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্যবসায়ীদের চরিত্রই খারাপ। যেমন রোজার ভিতরে অনেক মুসলিম দেশের আরো পণ্যের দাম কমে আমাদের দেশে বাড়তে থাকে। সুতরাং যেহেতু হরমুজ প্রণালীতে তেল বন্ধ হয়ে গেছে, বলা হয়েছে বোম্বাইয়ের প্রথম দিকে বন্ধ ছিল, আবার কাতারে যে এলপিজি সিলিন্ডার গ্যাস, সেটাও বন্ধ ছিল। সুতরাং এই কারণে একটা ক্রাইসিসের কথা অনুমান করা গেছে। কিন্তু ইরান কিন্তু বলে দিয়েছে তাদের 5টি বন্ধু দেশ, তার ভিতরে বাংলাদেশ আছে, তাদের আপনার জাহাজ আটকাবে না, তাদেরকে আপনার ছেড়ে দিবে। আবার বাংলাদেশ রাশিয়ার থেকে, ভারত রাশিয়ার থেকে তেল আনবে, সেই তেল পাইপলাইনে বাংলাদেশে দিবে, সেটাও ভারত রাজি হয়েছে। বাংলাদেশে কিন্তু আমেরিকাতে লিখেছে, চিঠি দিয়েছে, তো তারা এখান থেকে তেল নিতে চায়। সুতরাং আমাদের তেল সংকট হওয়ার খুব সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে অলরেডি আপনার 3-4টা তেলবাহী জাহাজ বাংলাদেশে ঢুকে পড়েছে, এবং অলরেডি 5টি জাহাজ আপনার হরমুজ প্রণালী ক্রস করেছে, হয়তো আসতে 2-3 দিন সময় লাগবে। আমাদের তো 8-10 দিনের পেট্রোল অকটেন স্টকই আছে। হ্যাঁ, ডিজেলও আছে, 11 দিনের ডিজেলও আছে। সুতরাং এতদিনে তো জাহাজ এসে যাবে, এবং তেল যা আছে, এই তেল এখন যে হিউ অ্যান্ড ক্রাই সারা দেশে শুরু হয়েছে, এখন ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানি করে সাফিসিয়েন্ট পেট্রোল পাম্পের তেল দিয়ে দিতে হবে, এবং এই সিলিং তুলে দিতে হবে। তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়া কিন্তু
ব্যবসায়ীরা কিন্তু নানাভাবে এই পেট্রোল পাম্পওয়ালারা এবং এই বিভিন্ন যারা তেল নেয় এবং সাধারণ লোকরা এই তেল কিন্তু ক্রাইসিস। আমরা এও দেখেছি যে একটা আপনার মোটরসাইকেল আলাম, ওই যে যারা পাঠাও পাঠাও মোটরসাইকেল তেল নেওয়ার পরে হয়তো 50 টাকা দিয়ে দিল, ওই 2 লিটারের ফান্টার বোতলে তেল ঢুকাই দিল। এরকম হচ্ছে তো, নিয়ে তার গোল স্টক করে। তো সুতরাং এটা হলো ক্রাইসিস। এখন এই তেলের যে ক্রাইসিস, আমি বলবো এটা আমাদের জাতীয় চরিত্রের কারণে ক্রাইসিস হয়েছে, এবং সরকারের এই যে তেল যে রেশনিং করেছে, এই রেশনিং করে আরো সিচুয়েশনটা ভোলাটাইল করে দিছে, এখন নিয়ন্ত্রণের বাইরে গেছে। এখন তেলের দাম কমিয়ে বা বাড়িয়ে সমস্যার সমাধান হবে না। এখন তেল, পর্যাপ্ত তেল আপনার পেট্রোল পাম্পে দিতে হবে, যাতে করে যে তেলের পেট্রোল পাম্প তেল নিয়ে গোল স্টক স্টক করেও যাতে লাভবান হতে না পারে। পর্যাপ্ত তেল, তাতে যদি লোন করে ভর্তুকি দিয়েও তেল, প্রধানমন্ত্রী তো বলেছে আমরা স্পট মার্কেট থেকে তেল কিনবো। সিঙ্গাপুরে তো তেল ভাসতেছে শিপে, হ্যাঁ, হয়তো দেখা যায় কোটি কোটি টন নিয়ে ভাসতেছে, লাখ টন নিয়ে ভাসতেছে। তো সেখান থেকে আসুক লস, অনেক সব সরকার তো সব দিকেই লাভ করতে পারবে না, কিছু জায়গায় তো লস দিতে হবে। এখন যে ক্রাইসিস তেলের, সারা বিশ্বেই একটা ক্রাইসিসের উন্মাদনা তৈরি হয়েছে, তেলের ক্রাইসিস। আর তেল তো জীবন এবং জীবিকার লাইফ লাইন। তেল যদি আপনার সংকট হয়ে যায়, তাহলে তো আমাদের ধরেন কৃষি থেকে শুরু করে বাজার মার্কেট, জীবন জীবিকা সব। এই যে ধরেন আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু ইলেকট্রিসিটি কানেকশন জেনারেটর লাইনের সাথে কানেকশন দিয়ে রাখছি, যাতে করে আপনার লোডশেডিং হলেও আপনার ব্রেক হয়তো এক 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 আধা মিনিটের জন্য ব্রেক হবে, আবার এখানে অটোমেশন চালু হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে এই তেল ক্রাইসিস, আমি বলবো সরকারের মূল কথা হলো সরকারের আপনার এই যে রেশনিং করা, তেল এত লিটার বেশি দেবো না, কারের 150 টাকার বেশি দেবো না, 1500 টাকার বেশি দেবো না, জিপে 2000 টাকার বেশি তেল দেবো না, এই রেশনিং করে ক্রাইসিসটা তৈরি হয়েছে। এবং আমাদের জাতীয় চরিত্র অনুযায়ী এই সুযোগে আমরা কিন্তু স্টক করা শুরু করে দিয়েছি, এই জন্য ক্রাইসিসটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে অনেকে আবার দু ধরনের কথা বলছেন। এক ধরনের কথা বলছেন যে তেলের দাম যদি বাড়ানো না হয়, তাহলে তেল পার্শ্ববর্তী দেশে চোরাচালান আকারে চলে যেতে পারে, একটা কথা বলা হচ্ছে। আর একটা আবার এর বিপরীত মতটা হলো যে তেলের দাম যদি বাড়ানো হয়, যারা এর মধ্যে প্রচুর স্টক করেছেন তাদের পোয়াবানো, তাদের তেলের স্টক করাটা জাস্টিফাইড হয়ে যাবে, তারা ভাববে এটা ভালো কাজ করেছে, অনেক মুনাফা হবে। তো এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা দাম বাড়াবে না। এই সিদ্ধান্তটাকে আপনি মানে কিভাবে দেখেন? এই সিদ্ধান্তটা আমি সঠিক মনে করি এই কারণেই, ভারতে তেলের দাম বেশি, আমাদের দেশ থেকে তেল সবসময় পাচার হয়, এবং এই পাচার হয়েই আমরা কিন্তু ম্যানেজ করি। তো সুতরাং ওইটার কারণে যদি তেলের দাম বাড়ায় দেন, মানুষ আরো বেশি স্টক করবে, আরো বেশি আতঙ্কিত হবে যে এই তো বোধহয় তেলের সংকট হয়ে গেছে, দাম সরকার দিতে পারতেছে না, দাম বাড়ায় দিচ্ছে, সুতরাং আরো স্টক করো, আরো স্টক করো। আমার বক্তব্য একটা, আপনারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB যেখান থেকে পারুক বা বিদেশি যে কোনো জায়গায় লোন করে হলেও, স্পট মার্কেট থেকে তেল কিনে হলেও, আমি তো দেখতেছি তেল ক্রাইসিস নাই। এই যে 5টা জাহাজ আসে পড়বে বাংলাদেশে, তেল রাখবে কোথায়, স্টক করবে কোথায়? তেল তো সাফিসিয়েন্ট সাপ্লাই দিবে। আমাদের এখন যেটা হয়েছে যে অকটেন এবং ডিজেল, এই অকটেন এবং পেট্রোল আমাদের তো দেশেই তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে। এখানে আপনার গ্যাস যে পরিশোধন করে, এইটা একটু স্লো হয়ে গেছে। এই জন্য তেল আমাদের ধরেন 8-10 দিনের স্টক আছে, বাড়তি আছে, মজুত আছে। তো অর্থাৎ 10 দিন চললে তেল শর্ট হবে, এটা ঠিক। তো সুতরাং তেল তো আসতেছে, অলরেডি আসছে এবং আসতেছে, তেলের তো সংকট হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। সুতরাং এই তেল সংকট, এই যে ধরেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে সপ্তাহে 3 দিন বন্ধ দেওয়া, হ্যাঁ বন্ধ দেওয়া যায়। আপনি কেউ দেখছেন? হ্যাঁ, এটা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এটা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছে আমাদেরকে। এটার এটার নানা রকম সমস্যা দাঁড়াবে, নানা রকম সমস্যা। এক হচ্ছে ধরেন ইংরেজি স্কুলগুলা, যারা বিদেশের সাথে
সিলেবাসে পড়ে তারা কিন্তু এটা মানবে না। যেমন আমার দুই নাতি পড়ে মেয়ের ঘরে, তারা ছাত্রই বলতেছে আমাদের এরা তো মানবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে তাহলে তো ওই বিদেশের যে সাথে যে কোঅর্ডিনেশন ওটা ফেল করবে, এক। দুই হচ্ছে আপনি যে জুমে কথা বলবেন, 3 দিন ছুটি, একদিন ক্লাস হবে আর একদিন জুমে বাসায় বসে কথা বলবে। আপনি বলেন তো, বাংলাদেশে গ্রামে 80% লোক বাস করে। আপনি কারেন্ট যদি, অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকে, তাহলে তার জুমে ক্লাস করতে পারবে? আর সব লোকের হাতে কি অ্যান্ড্রয়েড ফোন আছে? জুমে কথা বলবে কি করে? বলেন আপনি। তখন হবে কি, দেখা যাবে যে ওই ধরেন যদি খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান সিরিয়াস হয়, তখন বলবে যে তোমরা স্কুলে আসো, 4-5টা অ্যান্ড্রয়েড ফোন লাগাই দিবে জুমে কথা বলার জন্য। কিন্তু কারেন্ট যদি না থাকে কি করবে আপনি বলেন? জুম তো চলবে না। হ্যাঁ, অর্থাৎ শহর এবং গ্রামের আরো ব্যবধান তৈরি হয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে পারে। হ্যাঁ, সুতরাং এই পথে যাওয়া মোটেই উচিত না। আর এইটা যখন কার্যকরী করবেন, তখন কিন্তু ওই তেলের ক্রাইসিস আরো বাড়বে। এটা কিন্তু ইনফ্লুয়েন্স করবে যে এই পেট্রোল পাম্পওয়ালা, পেট্রোলাররা যারা তেল ব্ল্যাক মার্কেটিং করতেছে, তেল পাচার হওয়া, এগুলো আরো বেশি হবে। কারণ মানুষের ভিতরে আরো টেনশন তৈরি হবে যে দেখো তেলের ক্রাইসিসের কারণে আসলে মুখে যা বলতেছে সরকার, আসলে তেলের ঘাটতি হওয়ার কারণে স্কুল বন্ধ করে দিতেছে, স্কুল কমায় দিতেছে। সুতরাং তেল আরো স্টক করো, আরো স্টক করো, এরকম একটা আরো ক্রাইসিস তৈরি হবে। শিক্ষা ক্ষেত্র কোনো লাভ হবে না। আমরা শিক্ষা, করোনা কালেও তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করি নাই, এখন কেন বন্ধ হবে? তেলের ক্রাইসিস তো নাই বাংলাদেশে। এটা মানুষের ভিতরে একটা টেনশন তৈরি হয়ে গেছে। আমি আগেও বলছি, এখনো বলছি যে মানুষের ভিতরে টেনশন তৈরি করা হয়েছে ওই রেশনিং করে, তেল রেশনিং করা। এবং সবসময় বলা হচ্ছে যে তেল সংকট নাই, তেল মজুত আছে। তাহলে আপনি ওপেন করে দেন না কেন? তেল ওপেন করে দেন না কেন? আর তো আপনি একদিকে বলছেন তেল মজুত আছে, তেল সংকট নাই, আবার তাহলে ওটা কেন ওপেন করে দেন না? ওপেন করে দেন না, তেল নিয়ে যাক না, তেল তো আসতেছে, তেল আসুক। নাই আমরা 5-7 দিনের ভিতরে শিপ ইতিমধ্যে কিন্তু 2-3টে এসে পড়ছে। তারপরে আপনার স্পট মার্কেট থেকেও আচ্ছা, তেল নিয়ে আসতেছে। আরেকটা কথা বলছি ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিয়েছেন। এবং কেবল উনিই না, বাংলাদেশের কোন মন্ত্রীর এই প্রথম, সরকারের কোন প্রতিনিধির এই প্রথম বিদেশ সফর, সেটা ভারতে হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে উনি নাকি যে এখানে অনেক কিছু আলোচনা করবেন বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের যে গঙ্গা চুক্তি যেটা আছে, যেটা নাকি মেয়াদ এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করবেন। এবং এই ফাঁকে একটা এজেন্ডা আছে যে তেল নিয়ে আলোচনা করবেন, যে আমরা ভারত থেকেও তেল পেতে পারি কিনা। এবং সেটা ভারত থেকে তেল পেলে আমাদের একটু সুবিধাও হয়, কারণ ওটা আপনার পাইপ লাইনের মাধ্যমে আসে, পরিবহন খরচও কমে যায় অনেক। তো এটা হচ্ছে, আপনার কি মনে হয় ওনার এই সফর বিশেষ করে তেলের ক্ষেত্রে আমাদের জন্য কোনো সুবিধা বয়ে আনতে পারে? না, দেখেন, আসিফ বইয়ের কথা মনে পড়লো। আসিফ ভাইয়া বলছিল যে ডিপ স্টেট তাদেরকে 28 সাল পর্যন্ত, আওয়ামী লীগের টেনর পর্যন্ত 29 ক্ষমতায় যেতে, 29। 29 সাল পর্যন্ত ক্ষমতায় হ্যাঁ। থাকতে পরামর্শ দিয়েছিল। উনি তো জি। তখন ওই সরকারের মধ্যেই ছিলেন। তিনি ছিলেন কিনা আমার সন্দেহ হয়, তিনি হয়তো ছিলেন, কারণ তিনি তো অত্যন্ত পারদর্শী লোক। তিনি আমেরিকান সিটিজেন, যদিও তিনি এটা অস্বীকার করেন। হ্যাঁ, অথচ আমার কাছে ডকুমেন্ট আছে তিনি আমেরিকান সিটিজেন, এতে কোনো সন্দেহ নাই। এবং 2 নম্বরই করেও রেখেছেন উনি। তো যাই হোক, এখন উনি তো অত্যন্ত বিতর্কিত। ধরেন ওনাকে হায়ার করে আনেছে ইউনূস সরকার, এখন তো ইউনূসের কাছ থেকেও ছুটে গেছে। উনি যে কি করবেন গিয়ে, ভারতে গিয়ে কি করবেন আমি তো জানি না। উনি তো ওনার দেশে যাওয়া উচিত, কারণ ভারত তো তেল দিতে চেয়েছে। এখন আমেরিকায় যে চিঠি দিয়েছে, আমেরিকা যাক, আমেরিকার সিটিজেন আমেরিকায় যায়, আমেরিকাকে কনভিন্স করুক যে রাশিয়ার থেকে যে ভারত তেল নিবে, তুমি তেল বাড়ায় দাও, আমরা ওটা তেল নেব। উনি ভারতে যা কি করবেন? ভারতের গঙ্গা চুক্তির কি করবেন? তিস্তা চুক্তির কি করবেন? ওটা তো ভারতের আলাদা। তারপরে আপনি জানেন তো, ট্রান্সশিপমেন্ট ভারত বাতিল করছে। হ্যাঁ, আমরা তো ট্রানজিটের নামে করিডোর দিয়ে রাখছি ভারতকে, আমি লিখেছিও, করিডোর লিড দিছে, সেটার কি হবে? আপনার ট্রান্সশিপমেন্ট তারা ভারতের ইন্টারেস্টে তারা বাতিল করে দিল, কিন্তু করিডোর বাতিল করবে না কেন? আপনি তো জানেন তো, কলকাতা থেকে আপনার
ট্রানজিট নিয়ে সেভেন সিস্টারে আপনার পণ্যবাহী ট্রাক টুক যাবে এবং তাদেরকে করিডোর দেওয়া হবে আমাদের এই 3 বিঘার মতো। তো এটা আমাদের জন্য রিস্কি না? ভারত যদি চিকেন নেকে হামলা করে, ভারত যদি সেভেন সিস্টার অস্ট্রেলিয়াতে তৈরি হয়, তাহলে এই যে করিডোর, এই করিডোর তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির সম্মুখীন হবে। এগুলো হলো বড় সমস্যা, এগুলো দেখবে না। এবং উনি আজ পর্যন্ত বলেন তো দেখি, উনি গোপনে গোপনে কি করেছেন জানি না। ওনার দ্বারা বাংলাদেশে উনি উপদেষ্টা যখন ছিল এবং এখন যে মন্ত্রী আছে, উনি কোনো একটা পজিটিভ কাজ করেছে বলে আমার কাছে মনে হয় না। উনি ভিতরে ভিতরে হয়তো কোনো আউলা লাগাইছে, এটা হইতে পারে, কিন্তু পজিটিভ কোনো কাজ করেছে বলে উনি আমি জানি না। এবং ওনাকে কেন মন্ত্রী বানানো হলো, ফরেন মিনিস্টার, এটাও কিন্তু পরিষ্কার না। আমি কেন পরিষ্কার, ওনার কি যোগ্যতা? উনি তো বিতর্কিত লোক। উনি লতিফুর রহমান সাহেবের সময় পিএস ছিল, তো তখন তো ফরেন মিনিস্ট্রির এক নারীকে তার স্বামী পরকিয়া ছিল, তার গুলি করে মারে ফেলছে, দুইজনে স্বামী স্ত্রী আত্মহত্যা করছে, উনি পালায় আমেরিকায় চলে গেছে। এই ধরনের ক্রিমিনাল লোককে তো বাংলাদেশের জায়গায় দেওয়া উচিত না। তিনি ভারতে বাংলাদেশের পক্ষে গেছে, কি জন্য পাঠাইছে, কি করবে, ওকে তো বোঝা মুশকিল। এবং আসিফ ভুঁইয়ার মতো কোন ডিপ স্টেটের কাজ করতে যাচ্ছে কিনা, ক্রিমিনালের কাছে পারদর্শী থাকে, উনি ভালো কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। বলেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। আপনার ধন্যবাদ। তেল নিয়ে আলোচনা আমাদের ডিপ স্টেটে চলে আসলো এবং আমরা অবধারিত ভাবে খলিল সাহেবকেও মানে আপনাকে এড়িয়ে যেতে পারলাম না। উনি আমাদের মাথার উপর এমন ভাবে চেপে আছেন যে আমাদের ভাগ্য, আমাদের আগামী ভবিষ্যৎ অনেক কিছু ওনার উপর নির্ভর করছে, যাকে আপনি নিজে কি টাইপের লোক মনে করছেন। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। আমি এটাও মনে করি, আপনার সঙ্গে আমি একমত, যে সরকার উচিত হবে যে কেন খলিল সাহেবকে নেওয়াটা মন্ত্রিসভায় অপরিহার্য ছিল, এই বিষয়ে সরকার একটা ব্যাখ্যা দিবে। কারণ এই ব্যাখ্যা যতদিন আমরা না অবশ্যই। পাবো, ততদিন কিন্তু আমাদের মনে এই সন্দেহ দানা বাঁধতেই থাকবে এবং ধীরে ধীরে বড় হতে থাকবে। আমরা সরকারকে পছন্দ করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সঙ্গে সরকারের ব্যাপারে যে সমস্ত প্রশ্ন আছে, সেই সমস্ত বিষয়ে আমরা কিন্তু খোলামেলা একটা ব্যাখ্যাও জানতে চাই। প্রিয় দর্শক, সেই ব্যাখ্যার অপেক্ষা আমরা থাকলাম, আপনারা থাকুন। আগামীতে দেখা যাক একটা পাই কিনা। এখন পর্যন্ত আল্লাহ হাফিজ।